দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টকলাইন প্রোগ্রামে। আপনাদের সঙ্গে আছি রুজমিলা হক। আর আমার সঙ্গে আজকে টকলাইন প্রোগ্রামে যুক্ত হচ্ছেন বগুড়ার ৭ শাহজাহানপুর গাবতলী এলাকার নির্বাচনী প্রার্থী মোর্শেদ মিল্টন। মোর্শেদ মিল্টন, আপনাকে অনেক অনেক আমন্ত্রণ আমাদের টকলাইন প্রোগ্রামে। কেমন আছেন আপনি এবং কেমন চলছে আপনার নির্বাচনী প্রচারণা? আপনাকে ধন্যবাদ রূপালী টিভিকে। তো ইনশাল্লাহ আমরা খুবই সুন্দরভাবে প্রচারণা চালাচ্ছি। তো এখানে জনগণের যে চাওয়া পাওয়া, দীর্ঘদিন বগুড়ায় বিএনপি গভর্নমেন্ট ছিল না, বিএনপি সরকারে ছিল না, বিএনপি ফ্যাসিস্ট দ্বারা নির্যাতিতের কারণে এলাকার মানুষ বঞ্চিত, উন্নয়ন থেকে বঞ্চিত, এবং এখানকার যারা ছেলে মেয়ে তারা চাকরি থেকে বঞ্চিত। এখানে আপনার উন্নয়নমূলক যে কাজ হওয়ার কথা, যেগুলো ডেভেলপমেন্ট, সেগুলো কাজ থেকেও বঞ্চিত হয়েছে এই বগুড়া ৭-এর মানুষ। শুধু বগুড়া ৭-এর মানুষ না, বগুড়াবাসী। আচ্ছা, আপনি কি মনে করছেন যে আপনার এই নির্বাচনী প্রচারণার মাধ্যমে আপনি যদি জয়ী হন পরবর্তীতে, তো যেই জিনিসগুলো আপনি বললেন, যে প্রবলেমগুলো বললেন, চাকরি ক্ষেত্রে বলেন, উন্নয়নের ক্ষেত্রে বলেন, সেগুলোর ডেভেলপমেন্ট আমরা আশা করতে পারি ভবিষ্যতে? ইনশাল্লাহ, অবশ্যই আশা করতে পারেন। আচ্ছা, আপনি যে আসন থেকে দাঁড়িয়েছেন, এই আসনে আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৩ বার দাঁড়িয়েছিলেন এবং তিনি ৩ বারই জয়ী হয়েছিলেন। এই দিক থেকে ৪ বার। যদি আমরা ৪ বার, মাফ করবেন। ৪ বার। তো সেক্ষেত্রে যদি আমরা বিচার করি, তাহলে আপনি কি তিনবার মনে করেন? তিনবার তিনবার ৩ বার প্রাইম মিনিস্টার। জি। তো আপনি কি মনে করছেন আপনার সম্ভাবনা কতটুকু এই আসন থেকে? আমি তো আমাদের মরহুমা দেশনি বেগম খালেদা জিয়ার সঙ্গে তো মানে তুলনা করব না। সে আমাদের মা, সে দলের চেয়ারম্যান, সে মানে সারা আমরা যেটা মনে করি 18 কোটি মানুষের সে একজন নেতা ছিল। তো আমি সেখানে নির্বাচন করছি, আমি বিকল্প প্রার্থী ছিলাম। আমি 2018-তে মনোনয়ন পেয়েছিলাম, আমাকে বিকল্প প্রার্থী হিসেবে রেখেছিল। তো আমাদের মরহুমা দেশনি বেগম খালেদা জিয়া, আমাদের মা, তিনি মারা যাওয়ার পর তো আমাকে ক্যান্ডিডেট দল থেকে করে, আমি ক্যান্ডিডেট হয়েছি। আচ্ছা। তো এই যে গতকালকে এম আপনাদের বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন। যার ভিতরে ৫ টি প্রধান বিষয়বস্তু উনি বলেছেন। তার ভিতরে প্রধান যে বিষয়বস্তুটা উনি বলেছেন সেটি হচ্ছে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার। এই যে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার বলতে আপনি কি মনে করছেন কোন ক্ষেত্রে রাষ্ট্র ব্যবস্থার আসলে সংস্কার প্রয়োজন? রাষ্ট্র ব্যবস্থা সংস্কার মূল হচ্ছে আপনার এই বাংলাদেশে যে বিগত দিনের যে শাসন ব্যবস্থা, দেশে শাসন ব্যবস্থা ভালো ছিল না, আইন শৃঙ্খলা ছিল না। এখানে গুম খুন হত্যা হয়েছে, কোনো বিচার বহির্ভূত কাজ বেশি হয়েছে। এখানে বিচার বিভাগের স্বাধীনতা ছিল না। তো আমাদের চেয়ারম্যান উনি যে ইশতেহারে যেটা ঘোষণা করেছে যে নতুন করে রাষ্ট্রকে মেরামত করে এখানে আপনার নতুন করে যে বিচার বিভাগ, আইন শৃঙ্খলা, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি এবং কর্মসংস্থান, এটা হচ্ছে আমাদের চেয়ারম্যানের যে রাষ্ট্রের যে প্ল্যান, সেই প্ল্যানের একটা অংশ ইশতেহারে। জি, এখানে আরেকটা বিষয় উনি বলেছেন যে মতপ্রকাশের স্বাধীনতা। এই মতপ্রকাশের হ্যাঁ, স্বাধীনতাটা উনি খুব মানে এই বিষয়ে উনি কাজ করবেন খুব সক্রিয়ভাবে। সেক্ষেত্রে আপনি বগুড়া থেকে দাঁড়াচ্ছেন এবং আপনি কি মনে করেন বগুড়ার মানুষ কতটুকু মতপ্রকাশের স্বাধীনতা পায় এবং ভবিষ্যতে তারা এই জিনিসটি নিয়ে সক্রিয়ভাবে কাজ করবে?
অবশ্যই মত প্রকাশের স্বাধীনতা থাকবে, বিগত দিনে ছিল না, বিগত দিনও ছিল না। ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসলে মত মত প্রকাশের স্বাধীনতা থাকবে, অবশ্যই থাকবে। আচ্ছা, আরেকটি বিষয় এখানে বলেছেন জনাব তারেক রহমান, যে বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন এবং অঞ্চল ভিত্তিক উন্নয়ন। তো বগুড়াকে যদি আমরা অঞ্চল ভিত্তিক উন্নয়নের ধারায় ফেলি, সেক্ষেত্রে কি কি উন্নয়ন আপনি চিন্তা করছেন? আপনি যদি এই আসনে জয়ী হন, কি কি উন্নয়ন বগুড়ার জন্য আপনি চিন্তা করছেন যে আপনার পরিকল্পনার মধ্যে আছে? বগুড়ার সাথে বিশেষ করে কৃষি নির্ভর এলাকা, এখানে আমরা বিশেষ করে কৃষি মানে কৃষিজাত পণ্য যেগুলো আছে সেগুলো যাতে আমরা এখানে হিমাগার করতে পারি এবং কৃষকদের যাতে আমরা মানে সুবিধা দিতে পারি। আর বিশেষ করে আমাদের যারা মানে শিক্ষিত ছেলে মেয়ে যারা আছে তাদের যাতে আমরা কর্মসংস্থানের সৃষ্টি করতে পারি, এটা আমাদের পরিকল্পনা আছে। আর এলাকার উন্নয়ন, জনগণ চায় হচ্ছে উন্নয়ন, সেই উন্নয়নটা বিগত দিনে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন উন্নয়ন হয়েছে, অনেক উন্নয়ন এই হয়েছে। উন্নয়ন বলতে আপনি আসলে কি বলতে চাচ্ছেন? কি ধরনের উন্নয়নের কথা আপনি বলছেন? সেটা উন্নয়ন হচ্ছে আপনার স্কুল কলেজ, রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট, ইলেকট্রিসিটি, অবকাঠামো যেগুলো প্রয়োজন। আচ্ছা। এখানে আরেকটা বিষয় আমি একটু গত কয়েক সপ্তাহ ধরে একটু আরকি আলোচনায় আসছে বিভিন্ন জায়গায় যে, বিনা শিক্ষায় যদি পড়াশোনা করানো যায়, কিন্তু বেশিরভাগ দেখা যাচ্ছে স্কুলে গেলে শিক্ষার জন্য আসলে পয়সা ডিমান্ড করা হচ্ছে। বাচ্চাদেরকে স্কুলে পয়সা ছাড়া আসলে, কিংবা একটা বেতন ব্যবস্থা আছে। তো বিনা শিক্ষার জন্য আপনারা কোনো পরিকল্পনা কি নিয়েছেন যে বিনা শিক্ষায় কিভাবে না, বাচ্চাদেরকে শিক্ষিত করা যায়? এটা তো আমাদের মরহুমা দেশী বেগম খালেদা জিয়া সে তো সর্বপ্রথম উপবৃত্তি চালু করেছিল এবং মেয়েদের জন্য পড়ালেখা ফ্রি করে দিয়েছিল এবং মহিলা মন্ত্রণালয় খুলেছিল বিশেষ করে মহিলাদের জন্য। এটা এটা অব্যাহতি থাকবে এটা। আচ্ছা। এ পর্যায়ে আরেকটু বিষয় একটু আমি জানতে চাচ্ছি। বাংলাদেশে এখন গতকালকে যে ঘটনাটি ঘটেছে, অ্যাম একটি বড় বিশৃঙ্খলার ঘটনা ঘটে গিয়েছে অ্যাম হাদিকে কেন্দ্র করে, ওসমান হাদিকে কেন্দ্র করে তার হত্যার বিচারের জন্য। অ্যাম এবং পুরো দেশেই কিন্তু এটা আস্তে, আস্তে ছড়িয়ে পড়ছে এবং বলা হচ্ছে যে এক ধরনের গোষ্ঠী এটাকে উস্কিয়ে দিচ্ছে যাতে করে নির্বাচন বানচাল হয়। আপনার এই বিষয়ে মতামত কি? আপনি কি মনে করেন বগুড়ায় এই ধরনের কিছু ঘটার সম্ভাবনা আছে বা এই ধরনের কিছু ঘটছে? না, এরকম কোনো আমরা মানে একটু ষড়যন্ত্র থাকবেই। সামনে নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে দেশীয় এবং মানে আপনার আন্তর্জাতিক ভাবে তো ষড়যন্ত্র থাকবে। এখানে আপনি তো কি বলতে সেটা চাচ্ছেন ইনশাল্লাহ আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র থাকবে? মানে একটু যদি বলতেন আমাদেরকে এলাবোরেটলি। না, এখানে আপনার বাংলাদেশকে নিয়ে তো অনেক দেশেই আপনার মানে কনস্পিরেসি করে, যেটা বিগত দিনেও হয়েছে। সে বিগত আমাদেরকে দিনে কিছু একটা আপনারা বলেন, সেই দেখেছেন, কনস্পিরেসি বিগত যেটা দিনে বলছেন। আপনার নির্বাচন উম, নির্বাচন আপনার বিগত দিনে যাতে বিএনপি যাতে নির্বাচনে পার্টিসিপেট করতে না পারে সেটা কিন্তু আহ, মানে আমি বলতে চাচ্ছি না, তারও বলতে হয় যে পার্শ্ববর্তী দেশ হস্তক্ষেপ করেছে। একতরফা নির্বাচন আচ্ছা। একতরফা নির্বাচন হয়েছে পার্শ্ববর্তী দেশের হস্তক্ষেপে। আপনি বলছেন গতবারের নির্বাচন যেটা ছিল। গত 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 তিনটে নির্বাচন যে হয়েছে, তিনটে নির্বাচন, আচ্ছা। সেখানে বিদেশি হস্তক্ষেপ ছিল। আপনি কি মনে করছেন এবারও সেই হস্তক্ষেপ এখনো চলছে হস্তক্ষেপ? না, এটা মানে ইনশাল্লাহ আমরা মনে করছি না। আচ্ছা, ঠিক আছে। তো আমি বেশি কিছু আর বলব না। তবে এতটুকু জানতে চাইবো যে বগুড়ায় যে আপনি নির্বাচনী পদপ্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, আপনার কি স্বপ্ন বগুড়াকে নিয়ে এবং আপনার এই বগুড়া নির্বাচনী ৭ আসনকে ঘিরে আমাদেরকে যদি একটু বলতেন ছোট্ট করে। বগুড়া সাতকে নিয়ে আমাদের যে চিন্তা ভাবনা, বিশেষ করে আমার, যে বিশেষ করে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুণ্যভূমি বগুড়া সাত, সেখানে ঐতিহাসিক ভাবে বগুড়া বগুড়া সাত মানে গাবতলী শাহজাহানপুর,
অত্যন্ত মানে একটা ঐতিহাসিকভাবে পরিচিতি আছে, কিন্তু মানে বিগত সময় যে ডেভেলপমেন্ট গুলো হয়েছে সেটা হচ্ছে আপনার রাস্তাঘাট, স্কুল, কলেজ, কিন্তু আপনার এখানে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, আমরা যেটা চিন্তা ভাবনা করছি যে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে আপনার আহ কৃষি ডিপ্লোমা, কৃষি কৃষি ডিপ্লোমা, কিছু শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে মানে ছেলে মেয়েদেরকে কর্মসংস্থান সৃষ্টি করা এবং শিল্প কলকারখানা আপনার স্থাপন করা। ঠিক আছে, শিল্প আপনি শিল্প কলকারখানা যদি স্থাপন করা যায় জি তাহলে আমরা বেকারত্ব দূর করতে পারবো আমরা। আপনি এই ক্ষেত্রে যদি বলি শিল্প কলকারখানার ক্ষেত্রে আপনি কি ধরনের শিল্পের কথা চিন্তা করছেন যে বগুড়ার ইয়াং জেনারেশন এগিয়ে আসতে পারে সেই শিল্পগুলোর জন্য? ভারী শিল্প কলকারখানা। ভারী, আচ্ছা। হুম। তো ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের পক্ষ থেকে আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আজকে এখানে শেষ থ্যাংক করব ইউ। আমাদের টকলাইন প্রোগ্রাম। আবারও দেখা হবে ভবিষ্যতে অন্য কারোর সাথে টকলাইন প্রোগ্রামে। আপনারা সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ। সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।